ছিলাম 25টা না 27টা সুটকেস নিয়ে এখন সেপ্টেম্বর মাসে 3 সপ্তাহের জন্য মায়ামি ঘুরতে চললো। আইটিনারি না, আপনাকে টিকিট জমা দিতে হবে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিতে হবে, কোন হোটেলে থাকছেন তার পুরো ডিটেলস দিতে হবে, রিটার্ন ফ্লাইটের টিকিটের ডিটেলস দিতে হবে। শুধু তাই নয়, কোন ডাক্তারের কাছে যাচ্ছেন, কোন হাসপাতালে যাচ্ছেন তার নথিও জমা দিতে হবে কোর্টকে। পালানোর কিন্তু পথ খুব কম, কিন্তু তা বলে যারা পালাতে চায় দেখবেন কোনো না কোনো গর্ত খুঁজে নেয় পালান। মানে যারা 80 লাখ টাকা চুরি করবে তাদের ডিম মারা হবে, যারা 8 কোটি 10 কোটি চুরি করবে তাদের হাজত বাস করিয়ে দেওয়া হবে, জেল খাটিয়ে দেওয়া হবে, কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হবে, হাফ প্যান্ট পরিয়ে মাঝ রাস্তায়। আর যারা 8,000 কোটির দুর্নীতি করবে তারা আমেরিকা ঘুরতে যাবে আর বাংলায় হাজিরা হাজিরা খেলবে। অভিষেক ব্যানার্জিকে আমাদের সবার মতো উপরে, মানে তৃণমূলের সকল কর্মীর মাথার উপর চাপিয়ে দিল জোর করে। আর এই অভিষেক ব্যানার্জি প্রথমে পার্টিটাকে বিক্রি করলো, তারপর পার্টিটাকে একেবারে শেষ করে সাইনবোর্ডে পরিণত করে দিল। এখন এই 72-73 বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে বিরোধী নেত্রী হিসেবে আবার পথে নামতে হচ্ছে, তাকে চোর স্লোগান শুনতে হচ্ছে, জনরোষের মুখে পড়তে হচ্ছে, কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে। আজকে যখন শ্যামবাজারে তিনি গেছেন, খুব বেশি হলে 100-150 লোকের থেকে আপনাদের মতো সাংবাদিক আর ক্যামেরা আর বুম বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেত্রীর বোঝা উচিত ছিল যে এইরকম অকাল কুষ্মাণ্ডদের দিয়ে রাজনীতি হয় না। পচা শামুকে পা কেটেছেন তিনি, আজকে তার প্রতিফলন তাকে সহ্য করতে হচ্ছে। এই যা কেস অভিষেক ব্যানার্জির নামে আছে, তার 1% আপনার নামে থাকলে তো আপনার মা প্রতি শুক্রবার করে আপনার সাথে প্রেসিডেন্সিতে দেখা করতে যেত। তাহলে রুল জারি হয়ে যাবে, আমাকে ভেতরে ঢুকিয়ে দেবে আর অভিষেক ব্যানার্জি মায়ামিতে ঘুরে বেড়াবে। এরপর দেখতে হবে অভিষেক ফেরে কিনা। অভিষেক না ফিরলে আমাদের আর বাইট না নিয়ে মহামান্য বিচারপতির একটা বাইট নিয়ে দেবে। সামনে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের আগে বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আমাদের কোনো উপহার দেন কিনা স্বাধীনতা দিবস উপলক্ষে, সেটার জন্য বাংলার মানুষ অধীর আগ্রহে বসে আছে। সুমিত্রার গ্রেফতারিটা কি উপহার? মানে এর থেকে আর উপহার কি হতে পারে বাংলার? জানেন, আমি যে প্লেনের টিকিট কেটেছিলাম তৃণমূলের ম্যানিফেস্টো লঞ্চ করার জন্য ক্যালকাটা টু গুয়াহাটি, গুয়াহাটি টু ক্যালকাটা, সেই টাকাটা পর্যন্ত দেয়নি আমার। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের মতো ইয়াং ছেলেদের এরকম নিংড়ে চুষে নিয়েছে। আর আমরা যারা কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট এইসব কোনোদিন করিনি, আজকে আমাদের রাজনৈতিক কেরিয়ারটা এরা নষ্ট করে দিয়েছে। আমাদের বাপ মা তো নেতা মন্ত্রী নয়, আমরা তো ঘষে 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 রাজনীতিটা করেছি। আজকে আমরা অথই জলে পড়ে গেছি এই অভিষেক ব্যানার্জির মতো ছেলেপুলেদের নেতা বলার জন্য। কুণাল বাবু তো একজন বর্ষিয়ান সাংবাদিক, পরে নেতা হয়েছে, বর্ষিয়ান সাংবাদিক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, বর্তমান বিধায়ক। তিনি আজকে যে ছবিটা পোস্ট করেছেন বাংলার বিরোধী দলনেতাকে নিয়ে, এত নিম্নমানের রাজনীতি আমি কুণালদার থেকে বিশ্বাস কোনো আশা করি না। আজকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছিল, এ নিয়ে কারু কোনো দ্বিমত নেই, কেউ অস্বীকার করতো, এটা ইতিহাস। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে, কিন্তু তারপরে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমাদের সবার মতো উপরে, মানে তৃণমূলের সকল কর্মীর মাথার উপর চাপিয়ে দিল জোর করে। আর এই অভিষেক ব্যানার্জি প্রথমে পার্টিটাকে বিক্রি করলো, তারপর পার্টিটাকে একেবারে শেষ করে সাইনবোর্ডে পরিণত করে দিল। এখন এই 72-73 বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে বিরোধী নেত্রী হিসেবে আবার পথে নামতে হচ্ছে, তাকে চোর স্লোগান শুনতে হচ্ছে, জনরোষের মুখে পড়তে হচ্ছে, কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে। আজকে যখন শ্যামবাজারে তিনি গেছেন, খুব বেশি হলে 100-150 লোকের থেকে আপনাদের মতো সাংবাদিক আর ক্যামেরা আর বুম বেশি। আর উল্টো দিকে যে দায়িত্ব নিয়ে পুরো দলটাকে জলাঞ্জলি দিল, যে দায়িত্ব নিয়ে দলটাকে ভোগে পাঠিয়ে দিল, সে দিল্লি যাচ্ছে চার্টার্ড প্লেনে। তারপর সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে, ওই তো মিডিয়াতেই শুনছিলাম, 25টা না 27টা সুটকেস নিয়ে এখন সেপ্টেম্বর মাসে 3 সপ্তাহের জন্য মায়ামি ঘুরতে চললো। এই হচ্ছে অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেত্রীর বোঝা উচিত ছিল যে এইরকম অকাল কুষ্মাণ্ডদের দিয়ে রাজনীতি হয় না। পচা শামুকে পা কেটেছেন তিনি, আজকে তার প্রতিফলন তাকে সহ্য করতে হচ্ছে। আর এগুলো করতে হবে। সুপ্রিম কোর্টে যে অর্ডারটা লোকে বলছে অভিষেক ব্যানার্জির ফেভারে হয়েছে, এরকম অর্ডার কিন্তু আমি কোনোদিন দেখিনি লাইফে। এই প্রথমবার সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত কড়া অর্ডার দিয়েছে যে আপনি দেখাতে যেতে পারেন চোখ, কিন্তু আপনাকে আপনার টিকিট, আপনার ফুল আইটিনারি না, আপনাকে টিকিট জমা দিতে হবে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিতে হবে, কোন হোটেলে থাকছেন তার পুরো ডিটেলস দিতে হবে,
রিটার্ন ফ্লাইটের টিকিটের ডিটেলস দিতে হবে। শুধু তাই নয়, কোন ডাক্তারের কাছে যাচ্ছেন, কোন হাসপাতালে যাচ্ছেন, তার নথিও জমা দিতে হবে কোর্টকে। পালানোর কিন্তু পথ খুব কম, কিন্তু তা বলে যারা পালাতে চায় দেখবেন কোনো না কোনো গর্ত খুঁজে নেয় পালানো। আমার কথা হচ্ছে, তিনি তো 27-28টা সুটকেস নিয়ে যাচ্ছেন আমেরিকা, কোর্টের নির্দেশে যাচ্ছেন। আমি আমার বেশি কথা বলতে গেলে কোর্টের অবমাননা হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে যেভাবে কোর্ট তাকে বেঁধে দিয়েছে সে ফেরত আসবে, কিন্তু যদি না আসে তখন দায়টা ফেরারের দায়িত্বটা কে নেবে? কে নেবে? কে নেবে? তার উপরে এতগুলো কেস চলছে, এক একটা অত্যন্ত গুরুতর অভিযোগ। কোথাও সেবাশ্রয়ের নামে টাকা তুলছে, কোথাও লোককে চমকানি ধমকানি, কোথাও সরকারি জমি বিক্রি করে দেয়া, কোথাও গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, পাথর পাচার, কত রকম কেস। আজকে আপনি একজন সাংবাদিক, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এই যা কেস অভিষেক ব্যানার্জির নামে আছে তার 1% আপনার নামে থাকলে তো আপনার মা প্রতি শুক্রবার করে আপনার সাথে প্রেসিডেন্সিতে দেখা করতে যেত, তাই তো? আমার ওপরে, আমি তো তৃণমূলের জাতীয় মুখপাত্র ছিলাম, এখন তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, এর 1% আমার নামে থাকলে কি হতো? আমি তো এখন ভেতরে। তো সাধারণ মানুষের জন্য সব নিয়ম কানুন সব অ্যাপ্লাই হবে, তার জন্য কিছুই অ্যাপ্লাই হবে না। কোর্ট বলেছেন, বেশি কথা বলতে গেলে আবার ওই অবমাননা হয়ে। মেনকা গম্ভীর, তিনি রক্ষা কবচ পেয়েছিলেন, তিনি বিদেশ পাড়ি দিয়েছিলেন, তিনি আর ফিরে আসেননি ভারতবর্ষে। আপনি এমন একটা প্রশ্ন করছেন যে আমি যদি এটার উত্তর দিই তাহলে এটাই আমার শেষ উত্তর হবে আপনার চ্যানেলে। উনি এখন সুপ্রিম কোর্টের জাজ, যার কথা আপনি বলছেন, বিচারপতি জয় মাল্য বাগচি। ওনার নাম নিয়ে কোনো মন্তব্য যদি করি, আপনার এই প্রশ্নের উত্তরটা যেটা আমি দিতে চাই সেটা যদি দিই, তাহলে রুল জারি হয়ে যাবে, আমাকে ভেতরে ঢুকিয়ে দেবে, আর অভিষেক ব্যানার্জি মায়ামিতে ঘুরে বেড়াবে। তো দয়া করে এই প্রশ্নটা আমি আপনার যে দর্শক আছে তাদের উপরে ছেড়ে দিলাম। বিনয় মিশ্র তো তিনি আর ফিরলেন না। এরপর দেখতে হবে অভিষেক ফেরে কিনা। অভিষেক না ফিরলে আমাদের আর বাইট না নিয়ে মহামান্য বিচারপতির একটা বাইট নিয়ে দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে সুমিত রায়, তাকে বারংবার 3-4বার বারংবার ভবানী ভবনে ডেকে পাঠানো হচ্ছে। আজ একেবারে সুমিত রায় গ্রেফতারি হবে এটা জেনেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ পাড়ি? দেখুন, আপনি যদি কনস্পিরেসি থিওরিতে যান তাহলে তো অনেক কিছুই ভাবনা চিন্তা করাই যায়, কিন্তু একটা জিনিস যে সুমিত রায়কে নাগালে পাওয়া গেছে, এতদিন তো পাওয়াই যাচ্ছিল না। আজকে আমি যদি STF খুঁজে পাচ্ছিল না, আবার সুমিত রায় আপনার মিডিয়ার সামনে বলছে আমি আশেপাশেই ছিলাম। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এটা আরো ব্যাখ্যা করতে পারবেন। সুমিত রায়, STF বলছে খুঁজে পাচ্ছে না, সুমিত রায় বলছে আশেপাশেই ছিলাম। সুমিত রায়ের আজকে চতুর্থ হাজিরার দিন ভবানী ভবনে। আমি জানি না আপনি যখন আমার ইন্টারভিউটা নিচ্ছেন তখন ওনার হাজিরা শেষ হয়েছে কিনা, উনি বেরিয়েছেন কিনা, আগামীকাল আবার ডাকবে কিনা সেটাও জানি না, কিন্তু এই প্রক্রিয়া চলবে। সামনে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের আগে বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আমাদের কোনো উপহার দেন কিনা স্বাধীনতা দিবস উপলক্ষে, সেটার জন্য বাংলার মানুষ অধীর আগ্রহে বসে আছে। সুমিত রায়ের গ্রেফতারিটা কি উপহার? মানে এর থেকে আর উপহার কি হতে পারে বাংলার মানুষ? যদি আমি আপনার চ্যানেলে ওপেন বলছি, যদি সুমিত রায়ের মালিক যদি আগামী দিনে গ্রেফতার না হয়, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার শাসক দল আর কোনোদিন বলতে পারবে না মানুষের সামনে যে 15 বছর বাংলায় দুর্নীতি হয়েছে। কারণ দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার যত দুর্নীতি, সেখানে সব জায়গায় এনাদেরই নাম জড়িয়ে আছে। 19টা FIR হয়েছে। এরপরেও যদি এনারা কোনোদিন গ্রেফতার না হন, তাহলে আর কি কেউ বলতে পারবে যে বাংলায় দুর্নীতি হয়েছে? মানে যারা 80 লাখ টাকা চুরি করবে তাদের ডিম মারা হবে, যারা 8 কোটি 10 কোটি চুরি করবে তাদের হাজতবাস করিয়ে দেওয়া হবে, জেল খাটিয়ে দেওয়া হবে, কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হবে, হাফ প্যান্ট পরিয়ে মাঝ রাস্তায়। আর যারা 8,000 কোটির দুর্নীতি করবে তারা আমেরিকা ঘুরতে যাবে আর বাংলায় হাজিরা হাজিরা খেলবে। বাকিটা বাংলার মানুষ বিচার করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার শেষ কথা বা লাস্ট মেসেজ বলুন, বা লাস্ট কথা বা লাস্ট কথোপকথন বা লাস্ট দেখা কি হয়েছিল, কবে হয়েছিল? শেষ কথা হয়েছিল 2রা মে 2026-এ, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাকে এবং সাংসদ সায়নী ঘোষকে পূর্ব মেদিনীপুরে কাউন্টিং অবজারভার করে। তখন আমার তার সাথে কথা হয়েছিল যে ওখানে গিয়ে আমায় কি করতে হবে, কার সাথে কথা বলতে হবে, কি এক্সাক্ট জানা, তিনি তো আমার লিডার ছিলেন, জানার যে দাদা গিয়ে কি করবো, মোদ্দা কথা। আর লাস্ট মেসেজ আমি করেছিলাম আর ফোন আমি করেছিলাম 4ঠা মে পরিবর্তন হওয়ার পরে, যখন এই পাড়ার এই অঞ্চলের
তৃণমূলের যত ছোকরা ছিল, গুন্ডা মস্তান ছিল, যারা গায়ে গেরুয়া আবির মেখে রাতারাতি বিজেপি হয়ে আমার বাড়ির ওপর আক্রমণ করেছিল, আমার মাকে আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় ফোন করে গালিগালাজ করছিল, হুমকি ধমকি দিচ্ছিল, তখন আমি আমার তৎকালীন লিডার অভিষেক ব্যানার্জিকে পাগলের মতো ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম প্রোটেকশনের জন্য। অভিষেক ব্যানার্জি ফোন ধরেননি। অভিষেক ব্যানার্জি একটা মেসেজের আজ অব্দি রিপ্লাই দেয়নি। উল্টে আমার বিধায়ক, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি আমার সামনে লাউড স্পিকারে ফোন করে আমার লোকাল ওসিকে বলেছে, আর আমি কোট করে বলছি, রিজু দত্তের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। যদি কোনো বিজেপির ছেলে পতাকা নিয়ে রিজুর বাড়িতে হামলা করতে আসে অ্যারেস্ট করবে। বিজেপি প্রোটেকশন দিয়েছিল, রিতেশ তিওয়ারি প্রোটেকশন দিয়েছিল। অভিষেক ব্যানার্জি ফোন ধরেনি আমার। সেটাই কি আপনার ক্ষোভ? খুব তো অনেক কিছুই আছে। এতদিন অভিষেক ব্যানার্জি লয়ালিস্ট হওয়ার পর এত দলের হয়ে পাগলের মতো তো খেটেছি আমি। যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তৃণমূলের সবচেয়ে বড় পথের কাঁটা বা গলার কাঁটা ছিল সেই সময় বিরোধী দলনেতা আর নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী। আমাকে তো বিগত 3 বছরে অভিষেক ব্যানার্জি শুধু নন্দীগ্রামেই অ্যাসাইনমেন্ট করতে পাঠিয়েছে। বিজয়া সম্মেলনী নন্দীগ্রাম, প্রতিবাদ সভা নন্দীগ্রাম, সেবাশ্রয় নন্দীগ্রাম, সবই তো আমি নন্দীগ্রামে করেছি। বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি মঞ্চে বক্তব্য রেখেছি, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীও জানে আমি নন্দীগ্রামে দিনের পর দিন কাটানোর পরে আমি তো নন্দীগ্রামে তোলাবাজি করিনি, সিন্ডিকেট করিনি, কোনো বিজেপির কর্মীকে মারধর করিনি, কোনো বিজেপির কর্মীকে তো ফলস কেস দিইনি। আমি রাজনীতির পরিসরে করেছি, কারণ আমি একটা দলের মুখপাত্র ছিলাম। আজকে যখন সেবাশ্রয় নিয়ে এত কিছু হচ্ছে, এত কিছু তোলপাড় হচ্ছে, আমি তো নন্দীগ্রামের সেবাশ্রয়ের দায়িত্ব ছিলাম, কেন আমার নামে হচ্ছে না? কারণ পুলিশ প্রশাসন সবাই তো জানে যে আমি শুধু গেছিলাম ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নন্দীগ্রামের মানুষকে একটা পরিষেবা দিতে। কোনো কিছু কেনাকাটা, কোনো কিছু তৈরি, কোনো কিছু সাথে তো আমার কোনো যোগসূত্র ছিল না। আমি তো গেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যাতে নন্দীগ্রামের মানুষ এই সেবাশ্রয়ের পরিষেবাটা। এত কিছু করেছি, তারপরে আমাকে টিকিট দেওয়ার জন্য আইপ্যাকের মাধ্যমে 50 লাখ টাকা চাওয়া হয়। দিনের পর দিন নন্দীগ্রামে পড়ে থেকেছে। কেউ জিজ্ঞেস করেছে? তৃণমূল কংগ্রেস কোনোদিন জিজ্ঞেস করেছে খাবার টাকা লাগবে কিনা, গাড়ির তেল লাগবে কিনা? কারণ সেই সময় যখন আমি নন্দীগ্রামে ছিলাম, নন্দীগ্রাম থেকে আমাকে রোজ পাঠানো হতো কখনো বর্ধমান ভাতার, নাম করে বলছি বর্ধমান ভাতার, কখনো পাঠাতে হতো গড়বেতা, কখনো কেশপুর চলে যাওয়া, প্রতিবাদ সভা আছে, তুমি প্রধান বক্তা। তো মানে বর্ধমান ভাতার আর নন্দীগ্রাম কি পার্কস্ট্রিট ধর্মতলা? 5.5 ঘন্টার দূরত্ব। কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি। আরেকটা বড় কথা বলবো, প্রথম আপনার চ্যানেলে বলছি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিজু দত্তকে এবং রাজ্যসভার সাংসদ, রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঠানো হয়েছিল আসামের ম্যানিফেস্টো লঞ্চ করার জন্য। তৃণমূল কংগ্রেসের আসামের ম্যানিফেস্টো লঞ্চ করার জন্য। অনেকে আপনার দর্শকরা জানেন আজকের দিনে আসামে তৃণমূল কংগ্রেসের একটা বিধায়ক আছে। সেই আসাম ইলেকশনে তৃণমূলের ম্যানিফেস্টো প্রকাশ করার জন্য আমি আর সাগরিকা ঘোষ গেছিলাম। আপনি জানেন আমি যে প্লেনের টিকিট কেটেছিলাম তৃণমূলের ম্যানিফেস্টো লঞ্চ করার জন্য, ক্যালকাটা টু গুয়াহাটি, গুয়াহাটি টু ক্যালকাটা, সেই টাকাটা পর্যন্ত দেয়নি আমার। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের মতো ইয়াং ছেলেদের এরকম নিংড়ে চুষে নিয়েছে। আর আমরা যারা কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট এইসব কোনোদিন করিনি, আজকে আমাদের রাজনৈতিক কেরিয়ারটা এরা নষ্ট করে দিয়েছে। আমাদের বাপ মা তো নেতা মন্ত্রী নয়, আমরা তো ঘষে 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 রাজনীতিটা করেছি। আজকে আমরা অথই জলে পড়ে গেছি এই অভিষেক ব্যানার্জির মতো ছেলেপুলেদের নেতা বলার জন্য। দাদা একেবারেই শেষ প্রশ্ন, কুণাল ঘোষ তৎকালীন যে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে ছবি বিকৃত করে ফেসবুকে দিচ্ছে, এটা কি ধরনের রাজনীতি? আমি আপনাকে একটা কথা বলি, আমার কুণাল দা ঋতব্রত দাকে পছন্দ করতে পারে, নাও করতে পারে। ঋতব্রত বাবুকে কুণাল বাবু সহ্য করতে পারেন, নাও করতে পারেন। ওনার ঋতব্রত বাবুকে কি মনে হয় না মনে হয় সেটা উনি প্রকাশ করতেই পারেন, আমার তাতে কিচ্ছু বলার নেই। আমার একটা কথা বলার, কুণাল বাবু তো একজন বর্ষিয়ান সাংবাদিক, পরে নেতা হয়েছে, বর্ষিয়ান সাংবাদিক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, বর্তমান বিধায়ক। তিনি আজকে যে ছবিটা পোস্ট করেছেন বাংলার বিরোধী দলনেতাকে নিয়ে, এত নিম্নমানের রাজনীতি আমি কুণালদার থেকে বিশ্বাস কোনো আশা করি না। তার রুচিটা এত নিচে নেমে গেছে কেন আমি জানি না। ওনার আশেপাশে কারা ঘুরছে তাদের হয়তো খপ্পরে পড়ে কুণালদার রুচিটা এত নিচে নেমে গেছে। এটা কুণালদা পোস্ট করে, এটা কারা পোস্ট করে? মানে
তৃণমূলের আইটি সেলও না, আইটি সেলের নিচে যেগুলো একদম লোয়ার লেভেল, যে রাস্তায় যে ছেলেপুলেরা আছে, যাদের জীবনে অনেক ফ্রাস্ট্রেশন আছে, মানে চাকরির জায়গায় ফ্রাস্ট্রেশন, বৈবাহিক জীবনে ফ্রাস্ট্রেশন, ফ্যামিলি লাইফে ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেটেড লোকেরা কিচ্ছু করার নেই, ফ্রাস্ট্রেট জীবন নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, যা একটা ঋতব্রত বাবুকে নিয়ে একটা নোংরামি করে। এটা কি কুণাল দার মানায় এই পোস্ট? এই পোস্ট একদম লোয়ার লেভেলের যেগুলো চ্যাংড়া চুংড়া ছেলেপুলে থাকে তারা করলো না, বুঝলাম। আমি মানে আমি আমি বিশ্বাস করুন, এতদিন কুণালদা অনেক ব্যক্তিগত আক্রমণ করেছে ঋতব্রত বাবুকে কুণাল বাবু অনেক ব্যক্তিগত আক্রমণ করেছে। আমি কোনোটা নিয়ে কিছু মন্তব্য করিনি, কারণ দুজনই অনেক বড় মাপের লিডার, তাদের এইসব ঝামেলার মধ্যে আমার ঢুকে লাভ নেই। কিন্তু আজকে যে পোস্টটা দেখলাম, বিশ্বাস করুন আমি প্রথমে বিশ্বাস করিনি এটা কুণালদা পোস্ট।